হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড সায়েন্স। সো আজকে আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা কি অজৈব রসায়নের পার্ট থ্রিতে কী আলোচনা করবো আমরা নাইট্রোজেন সম্পর্কে। আগের দুটো পার্টে আমরা আলোচনা করেছি, প্রথমে অ্যামোনিয়া মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং অ্যামোনিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো তোমরা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তারপরে 2 নম্বর ভিডিও যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে পার্ট 2, সেটা হচ্ছে H2S সম্বন্ধে যাবতীয় যতগুলো কোশ্চেন মাধ্যমিকে আসে, যে টাইপের কোশ্চেন আছে সমস্ত টাইপের কোশ্চেন আলোচনা করা হয়েছে। জাস্ট ওই ছোট্ট ভিডিওটা দেখলে তোমাদের H2S ক্লিয়ার হয়ে যাবে, এবং বিক্রিয়াগুলোকে সহজে কীভাবে মনে রাখবে। এত বিক্রিয়া, তোমাদের মাথার উপর প্রেশার পড়ছে, ঠিক আছে, তাহলে মাথার উপর প্রেশার যাতে কম পড়ে তার জন্য ব্যবস্থা, এই ভিডিওগুলো তার জন্য নিয়ে আসা, ঠিক আছে। আজকে আমরা তোমাদের প্রেশার খুব কম করবো, এটা খুব ছোট্ট ভিডিও একটি হতে চলেছে নাইট্রোজেন সম্পর্কে জানার আগে প্রথমে জানবো যে নাইট্রোজেন এই গ্যাসটি কে প্রথম আবিষ্কার করেছিল। এই গ্যাসটি আবিষ্কার করেছিল বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড। বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড 1772 খ্রিস্টাব্দে এই গ্যাস আবিষ্কার করেন। এবং এর উৎস কী রয়েছে, উৎস রয়েছে, মানে কোথা থেকে পাওয়া যায়, আর এর হচ্ছে তোমার ভৌত ধর্ম। এগুলো আমি ভালো করে তোমাদের নোটসের জন্য অলরেডি লিখিয়ে দিয়েছি, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। তাহলে ভৌত ধর্মের প্রথমে উৎস আসছি। উৎস কি, বায়ুমণ্ডলে জানোই তো যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, 78% নাইট্রোজেন থাকে। তাহলে আমি এখানেই একটা জিনিস বলে দিতে চাইবো যে N2 মানে N2 এর আণবিক ভর কত হবে বলো। আণবিক ভর 14 দুগুণে 28, ঠিক আছে, আণবিক ভর। তাহলে ডিটা স্যার বাষ্প ঘনত্ব কত হবে, বাষ্প ঘনত্ব সমান হলো M সমান 2D হলে D সমান m/2, তার মানে 14.008 হয়, এটা হয় 016। যদি আরও একটু তোমরা আরও যদি খুব একদম এক্স্যাক্ট মানটা চাও তাহলে 14.008, এটা 28.016, ঠিক আছে। তারপরে আসছি, এটা প্রকৃতিতে চিলি সল্টপিটার অর্থাৎ NaNO3 এবং সোরা মানে KNO3 নামক খনিজ যৌগে প্রচুর পরিমাণে থাকে। তারপর 3 নম্বর, উদ্ভিদ এবং প্রাণীর প্রোটিনে N2 প্রচুর পরিমাণে থাকে, এটা প্রচুর, ঠিক আছে, উদ্ভিদ এবং প্রাণীর প্রোটিনে প্রচুর পরিমাণে থাকে। তাহলে 3টা জিনিস ক্লিয়ার হয়ে গেছে উৎসগুলো। এরপর আসছি ভৌত ধর্ম, ঠিক আছে। ভৌত ধর্ম কি, N2 খুব স্থায়ী হয়। কেন স্থায়ী হয় এটা একটু দেখে নাও ভালো করে। N2 স্থায়ী হয় তার কারণ তোমরা আগের চ্যাপ্টারে অর্থাৎ আয়নীয় ও সমযোজী যৌগ যে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের, সমযোজী ও আয়নীয় বন্ধন, সেখানে N2 যদি দেখতে চাই তাহলে N2টা পরস্পর এইভাবে, এইখানে একটা নিঃসঙ্গ জোড় থাকে, এইদিকে একটা নিঃসঙ্গ জোড় থাকে। তাহলে দুটো N পরস্পর তিনটি বন্ধন দ্বারা গঠিত থাকে। একটি সিগমা, দুটি পাই, ওগুলো পরে আসবো, ওগুলো ওইসব আসছেন, ঠিক আছে। এখন মনে রাখো 3টি বন্ধন। তুমি বলো যে তোমার বাড়ির লোক তোমাকে, ধরো তোমার বাবা তোমাকে প্রত্যেক দিন স্কুলে যাও তো, তাহলে তোমার বাবা তোমাকে রোজ 100 টাকা দেয়, তোমার মা তোমাকে 50 টাকা দেয়, তোমার ঠাকুমা ধরো তোমাকে 10 টাকা দেয়। তাহলে তোমার ঘরের প্রত্যেকটা মেম্বারের প্রতি যে আকর্ষণটা বেশি থাকবে না কম থাকবে, যে টাকা দিচ্ছে মানে খুব ভালো, ঠিক আছে। আর যদি টাকা না দেয় তার মানে খারাপ নয়, আমি বলছি দেখো, তাহলে তুমি তার কাছে স্কুল যাওয়ার ঠিক আগের মুহূর্তে তাদের কাছে যাবে না এইটা বলো। ভালো খারাপে আমি আসবো না, আমি আসছি যে তুমি স্কুল যাওয়ার ঠিক আগের মুহূর্তে যদি প্রত্যেক দিন তোমাকে তারা টাকা দেয়, ধরো একদিন তারা নিজের থেকে দেয়নি হয়তো, তুমি তখন কি করবে, তুমি তাদের কাছে যাবে। তার মানে কি, তোমার সঙ্গে তাদের আকর্ষণ বলতে তুমি কি একজনের কাছে যাবে না, তুমি 3 জনের কাছে যাবে। 3 জনে যদি 100 দেয় তাহলে 3 জনের কাছে সমানভাবে যাবে, কারো কাছে আগে পরে তোমার কাছে কিছু এসে যায়নি। কিন্তু যদি একজন 100 টাকা দেয়, একজন 50 টাকা, একজন 10 টাকা দেয়, তাহলে যে 100 টাকা দেয় তুমি তার কাছে, তোমার যদি খুব তাড়া থাকে 100 টাকা দেয় তার কাছে যে কিন্তু চলে যাবে ঘর। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা একই রকমের বন্ধন আছে, মানে এই অণুটা বা এই পরমাণুটা, নাইট্রোজেনের এই পরমাণুটা এবং এই পরমাণুটা পরস্পর তীব্র যে বন্ধনটা আছে 3টা বন্ধন দ্বারা যুক্ত, ত্রিবন্ধন বলে এটাকে, ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এর ফলে এইটাকে এই এনে যে আকর্ষণ বলটা প্রচণ্ড তীব্র আছে। তাহলে একে ভেঙে যে বলছে যে তোদের দুজনের একসঙ্গে থাকা আর হলো না, এরা বলবে না আমরা একসঙ্গেই থাকবো, যা করার করে নাও, ঠিক আছে। খুব মানে বিয়োজন শক্তিটা যদি খুব বেশি দেওয়া হয় তবে এটাকে ভাঙা যাবে। তাহলে এখানে কি, এরা খুব স্থায়ী। বুঝতে পেরেছো না পারোনি? আরও একটা এক্সাম্পল আছে। ধরো দুজন মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট
প্রবলভাবে, যদি প্রবলভাবে আকৃষ্ট হয়, থার্ড পার্সন যদি কোনো একজন চায়, তাহলে থার্ড পার্সন তাদের দুজনের মধ্যে আকর্ষণটা কমিয়ে দিতে পারবে কি? পারবে না। কিন্তু এই দুজনের মধ্যে যদি আকর্ষণটা কম থাকে, মানে বন্ধনটা যদি কম থাকে, এখানে ত্রিবন্ধন ছিল, এখানে যদি এক বন্ধন থাকে, তাহলে কী হবে? একজন গেল, একজনকে বার করে দিল। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। তাহলে N2 স্থায়ী, এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে যে N2 স্থায়ী কেন? কারণ কি? সমযোজী ত্রিবন্ধন থাকে, মনে থাকবে। তারপরে বায়ুর চেয়ে সামান্য হালকা, বায়ুর চেয়ে সামান্য হালকা। তারপরে জলে প্রায় অদ্রাব্য বা সামান্য, খুব সামান্য দ্রাব্য। ঠিক আছে, তাহলে একটু যদি রিভাইজ করতে চাও যে স্যার H2S কী ছিল? জলে, বলো, ঠান্ডা জলে দ্রাব্য, গরম জলে অদ্রাব্য। আর অ্যামোনিয়াটা কী ছিল? অ্যামোনিয়া ছিল জলে অত্যন্ত দ্রাব্য। তাহলে জলের দ্রাব্যতা দিয়েও কিন্তু এই তিনজনকে শনাক্ত করতে পারবে। তারপরে স্ফুটনাঙ্ক হচ্ছে দেখো -195.8 ডিগ্রি সি বা 77.2 কে, এটা কেতে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার -209.8 ডিগ্রি সি বা এটা হচ্ছে 63.2 কে। কে মানে কেলভিন, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা থাকার কথা নয়। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ওকে। তারপরে আমরা যাচ্ছি তার পরবর্তী মানে উৎস এবং ভৌত তরঙ্গ সম্পর্কে কোনো অসুবিধা থাকার কথা নয়, তোমরা এটা লিখে নেবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবে। আমরা পরবর্তী যে পর্যায়ে যাচ্ছি সেটা হচ্ছে যে নাইট্রোজেনের প্রস্তুতি, N2 এর প্রস্তুতি কিভাবে প্রস্তুত করবে? তাহলে রাসায়নিক দ্রব্য কি কি হবে? রাসায়নিক দ্রব্য কি কি হবে? দেখো, রাসায়নিক দ্রব্য হচ্ছে NH4Cl, কি বললাম? NH4Cl এবং সোডিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রাইট এর নাম। এটা কি বলছি? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা সোডিয়াম নাইট্রাইট, নাইট্রাইট। যদি 1:1 এর জলীয় দ্রবণকে, মানে NH4Cl এবং NaNO2 এর জলীয় দ্রবণকে নেওয়া হচ্ছে, কেন কঠিনকে নেওয়া হচ্ছে না আসছি। তাহলে NH4Cl মনে করে দেখো, NH3+HCl দুটা গ্যাসীয় পদার্থ একটা কঠিন পদার্থ উৎপন্ন করছিল, সেটার নাম ছিল NH4Cl সাদা রঙের। এখানে বলছি NH4Cl এবং NaNO2 এর জলীয় দ্রবণকে 1:1 বা সমমোলার অনুপাতে মিশিয়ে প্রথম ধাপে যদি তাপ দেওয়া হয়, ঠিক আছে, প্রথম ধাপে যদি তাপ দেওয়া হয় তাহলে উৎপন্ন হয় অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 প্লাস NaCl। বিক্রিয়া খুব সহজ, NH4NO2 অ্যাড হয়ে গেল, NaCl পড়ে রইল, NaCl হয়ে গেছে। দ্বিতীয় ধাপ বিক্রিয়া, তাহলে রাসায়নিক দ্রব্য এই দুটো লাগছে, ঠিক আছে, বুঝতে পারছো? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট। আর বিক্রিয়ার শর্ত কি? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণকে 1:1 মোলার অনুপাতে বা সমমোলার অনুপাতে মিশিয়ে বিক্রিয়া, প্রথম ধাপের বিক্রিয়া করানো হয়। তারপরে দ্বিতীয় ধাপে উৎপন্ন NH4NO2কে তাপ দিয়ে বিয়োজিত করলে N2 উৎপন্ন হয়। দেখো N2 চলে এসছে, আর কি আছে? H4O2। তার মানে কী হবে? বিক্রিয়াগুলা এইভাবে মনে রাখতে হবে, সুকৌশলী, ঠিক আছে। N2 তো হতেই হবে, নাইট্রোজেনের প্রস্তুতি করছি, তাহলে N2 হবেই, প্লাস কি পড়ে থাকছে? H4O2। মানে H4O2 কিছু জানো নাকি? না আছে, জানা নাই। তাহলে H4 মানে 2H2O, ঠিক আছে, তাহলে 2H2O লিখতে পারলাম। এরপরে আসছি, তাহলে রাসায়নিক দ্রব্য হয়ে গেছে। কীভাবে সংগ্রহ করা হয় স্যার গ্যাসটাকে? কীভাবে সংগ্রহ করা হয় এটা মনে রাখবে। যেহেতু অ্যামোনিয়া গ্যাস জলে অদ্রাব্য, তাই জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। জলের নিম্ন অপসারণ দ্বারা। এরপরে দুটো এখানের কনসেপচুয়াল কোয়েশ্চেন রয়েছে, সে দুটো কী স্যার? NH4Clটাকে কঠিন নেওয়া হলো না কেন? কারণ মনে রাখবে NH4Clটা অত্যন্ত উদ্বায়ী পদার্থ। তাহলে যদি এটা উদ্বায়ী পদার্থ হয়, কঠিন NH4Clটা উদ্বায়ী পদার্থ, যদি এটা উদ্বায়ী পদার্থ হয় তাহলে কি অসুবিধাটা হবে? যদি এখানে হিট করা হয়, দেখো দুজনকে, মানে কঠিন NH4Cl আর NaNO2কে নিয়েছি আমি ধরছি, তাহলে হিট করলাম, NH4Cl গেট আউট হয়ে গেল, যদি বেরিয়ে গেল তাহলে আমার N2 উৎপন্ন হওয়ার প্রশ্নই নেই। NH4Cl চলে গেল মানে NaNO2 পড়ে রইল, ভালো করে বুঝো।
সোডিয়াম নাইট্রাইট পড়ে রইল, NH4Cl উদ্বায়ী পদার্থ, হিট দিয়েছি, কঠিন NH4Cl অবশ্যই কঠিন। যদি জলীয় দ্রবণ নিই তখন কিন্তু হবে, যদি কঠিন নিয়ে নিই উদ্বায়ী পদার্থ হওয়ার জন্য এটা চলে যাচ্ছে, তাহলে N2 উৎপন্ন হবে না প্রয়োজন মতো। 2 নম্বর বিক্রিয়া স্যার, স্যার আমার যদি এটার থেকে এটা হচ্ছে তাহলে এইটা এখানে প্রথমে ডাইরেক্ট করছি না, কেন এটা করতে হলো? ওয়াই? কারণ যদি আমি NH4NO2কে হিট করি, সরাসরি যদি হিট করা হয় তাহলে N2 এবং H2 উৎপন্ন হবে, ঠিক আছে, কিন্তু এই যে বিক্রিয়াটা হবে অত্যন্ত দ্রুত এবং এই বিক্রিয়াটা অত্যন্ত দ্রুত হয়ে এখানে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। তাহলে তুমি চাও যে N2 উৎপন্ন করতে যে তুমি শেষ হয়ে গেলে, নাকি তুমি আরামসে N2 উৎপন্ন করলে প্লাস বেঁচে থাকলে কাউকে দেখাতে পারলে যে এই দেখো আমি N2 বানিয়েছি বা N2 প্রস্তুত করেছি, কোনটা চাও? তাহলে এটা নিশ্চয়ই 2 নম্বরটা চাও, প্রথমটা চাওনি যে শেষ হয়ে যেতে চাওনি, ঠিক আছে। সো NH4NO2 থেকে N2 + H2 সরাসরি করা যায় না, তার কারণ কি এই বিক্রিয়াটা খুব মানে তাপদায়ী, তাপ উৎপন্ন হয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণে এবং N2 খুব দ্রুত হয়, বিক্রিয়াটা খুব দ্রুত এবং বিস্ফোরণও ঘটতে পারে, ঠিক আছে। তারপরে বলছি সংগ্রহ হয়ে গেছে, ঠিক আছে, বাস এই কটা জিনিস লাগবে, কোনো অসুবিধা থাকলে বলো। এরপরে চলে আসছি রাসায়নিক ধর্ম, এরপরে চলে আসছি নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম। রাসায়নিক, তার মধ্যে রাসায়নিক ধর্মের ওই যে N2 এর কম সক্রিয়তার কারণটা অলরেডি বলে দিয়েছি, রাসায়নিক ধর্ম আর কয়েকটি বিক্রিয়া রয়েছে, এটি খুব ছোট্ট চ্যাপ্টার। রাসায়নিক ধর্ম, তার মধ্যে হেবার পদ্ধতি আমি এখানে বলবো না, হেবার পদ্ধতি, এটা কিন্তু হেবার পদ্ধতিটা তোমরা, হেবার পদ্ধতি মানে কি, নাইট্রোজেনের সঙ্গে H2 এর বিক্রিয়া কী ছিল আমি বলবো না, কিন্তু উদ্দীপক ছিল, অনুঘটক ছিল, উষ্ণতা ছিল, চাপ ছিল, সেটা তোমাদের অ্যামোনিয়ার যে পার্ট 1-এর যে ভিডিওটা আছে, পার্ট 1, সেই ভিডিওটাতে অলরেডি ডিসকাসড। তাই হেবার পদ্ধতিটা এখানে আর পুনরায় আলোচনা করছি না। পরবর্তী বিক্রিয়ায় চলে যাচ্ছি, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। পরবর্তী বিক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া, এর সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। তাহলে কি মনে রাখবে যে একটা পাত্রে ধরো N2 গ্যাস আছে, ঠিক আছে, N2 গ্যাস আছে, এবার সেই পাত্রে যখন আমি ম্যাগনেসিয়াম ফিতাকে প্রবেশ করাবো তখন ম্যাগনেসিয়াম ফিতা জ্বলতে থাকবে এবং সাদা গুঁড়ো উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। দেখো তাহলে এটা বিক্রিয়াটা হচ্ছে 3Mg + N2, ম্যাগনেসিয়াম N2 কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম Mg3N2, অর্থাৎ এর নাম কি স্যার, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হবে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয় তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হয় বললাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া। সমতা বিধান যদি করতে চাও এটা 6 দিয়ে দাও, তাহলে এখানে 6, তার মানে এটা 3Mg দিতে হবে, তাহলে দেখো গুণে লাভের পরে 6H2 আছে, মানে 6H আছে, ভালো করে বুঝো, 6H আছে আর 6OH আছে। H2 আমি সবসময় এখানে বলেছি তোমরা যে H2টাকে কীভাবে ভাববে, H + OH-, তাহলে 6H2 আছে মানে 6H+ আছে, 6OH- আছে, বুঝতে পেরেছো না? বারণ হল। তাহলে OH 3 দুগুণে 6টা মিলে গেছে, OH এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। N2 দুটো আছে, H 6টা আছে, তাহলে এখানে একটা 2 লাগিয়ে দাও। দেখো বিক্রিয়ার সমতা বিধান করাটা কোনো বড় ব্যাপার না, কিন্তু উৎপন্ন যৌগগুলো সেগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস, এটার নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বুঝলি? ঠিক আছে, তাহলে কী বললাম, ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন চালনা করলে সাদা রঙের সাদা গুঁড়ো সৃষ্টি করে, ম্যাগনেসিয়াম ফিতাটা নিজে জ্বলতে থাকে এবং ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এই বিক্রিয়াটা তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন করে, ম্যাগনেসিয়াম নাইট্রাইটে সাদা গুঁড়ো উৎপন্ন করে, সাদা গুঁড়ো, এটার রঙটা কি স্যার, সাদা গুঁড়ো, ঠিক আছে। তারপরে ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে Mg3N2কে যদি হচ্ছে তোমার আর্দ্র বিশ্লেষিত করা হয় তখন কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। তারপরের বিক্রিয়া চলে যাবো, অর্থাৎ পরের বিক্রিয়া
অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, O2 এর সঙ্গে বিক্রিয়া, O2 এর সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। তাহলে বলছি যদি নাইট্রোজেন এবং অক্সিজেনকে প্রায় 4000 ডিগ্রি সি উষ্ণতায় হিট করা হয় বা 4000 ডিগ্রি সি উষ্ণতায় তড়িৎ স্ফুলিঙ্গ পাঠানো হয়, ঠিক আছে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাঠানো হয়, তাহলে কী হবে? N2 + O2 যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করবে, ঠিক আছে। N2 + O2 বিক্রিয়া করে 2NO উৎপন্ন করবে, ঠিক আছে। মাইনাস এখানে তাপ হয়ে যায়, তাপটা যদি মনে রাখতে চাও 43.3 কিলো ক্যালোরি, ঠিক আছে। তাহলে N2 + O2 অত্যন্ত তাপের প্রয়োজন হয়, কারণ কি N2 শিথিলভাবে যুক্ত নেই, খুব তীব্রভাবে আকৃষ্ট আছে। তাহলে N2কে ভেঙে যদি NO করতে চাই, মানে অন্য লোকের সঙ্গে যদি বন্ড বানাতে চাই, তাহলে নিজের খুব ক্ষতি করতে হবে, তবে অন্য লোকের কাছকে যাবে। তাহলে এইখানে সমস্যাটা এটাই হয়েছে, মাইনাস তাপ, ঠিক আছে। অনেক পরিমাণ হিট দিয়েছে, অনেক বদনাম করেছে, তবেই এখান থেকে নিজের N2 থেকে N-এর সঙ্গে O যুক্ত হয়েছে, তবেই অনেক বদনাম করেছে। 4000 ডিগ্রি সি উষ্ণতা, মানে 4000টা বদনাম করার কথা বলেছে, ঠিক আছে। তারপরে গেছে, তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ডান। তারপরে কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে নাইট্রোলিন কি। একটু দাঁড়িয়ে যাও। নাইট্রোলিন কি, নাইট্রোলিন কি, ঠিক আছে, বা ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। তাহলে দেখো, ক্যালসিয়াম কার্বাইড এর সঙ্গে, ক্যালসিয়াম কার্বাইড নিজের নামটা লিখছি, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে 1100 ডিগ্রি সি উষ্ণতায়, 1100, এখানেও কিন্তু তাপটা কম লাগেনি, 1100 ডিগ্রি সি, বুঝতে পারছো, আমাদের 45-এই দা এন্ড হয়ে যায় আমরা। তাহলে 1100 ডিগ্রি সি উষ্ণতায় কী হবো খুঁজেই পাই, মানে পাউডার হয়ে যাবো, পাউডার, ডাস্ট। 1100 ডিগ্রি সি উষ্ণতায় N2 এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড CaNCN, এর নাম কি? ক্যালসিয়াম, খুব ইম্পর্টেন্ট এটা, সায়ানামাইড, এবং কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন করে। একটা ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন করে। এই দুজনের মিশ্রণটাকেই বলা হচ্ছে নাইট্রোলিন। এর রঙটা কি বলেছি? ধূসর, ঠিক আছে। কি বললাম? ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে 1100 ডিগ্রি সি উষ্ণতায় যদি N2 গ্যাস চালনা করা হয়, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং ধূসর বর্ণের কার্বনের একটি মিশ্রণ উৎপন্ন হয়। এই মিশ্রণটিকেই বলা হয় নাইট্রোলিন। এই নাইট্রোলিনের ব্যবহার কি? নাইট্রোলিনের ব্যবহারটা হচ্ছে, নাইট্রোলিনটা মাটিতে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন ঘটিত সার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে ক্যালসিয়াম এবং নাইট্রোজেন ঘটিত সার হিসাবে ব্যবহার করা হয়। এবার এটাকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, স্যার, নাইট্রোলিনকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? নাইট্রোলিনকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, দেখো, নাইট্রোলিনকে CaNCN কে যদি আমি আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে নাইট্রোলিনে উপস্থিত ক্যালসিয়াম সায়ানামাইড যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে উৎপন্ন হয়ে যায় CaCO3 প্লাস, এখানেও কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার সমতা বিধানটা করে নাও। সমতা বিধানটার জন্য জাস্ট দুটো লাগবে, 2NH3, ঠিক আছে। N দুটো আছে, তাহলে 2N, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে কি ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়ে গেল। তাহলে নাইট্রোজেনের যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া, সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে 1100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত নাইট্রোজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড এবং ধূসর বর্ণের কার্বনের একটি মিশ্রণ উৎপন্ন করে, একে বলে নাইট্রোজেন। এটি মাটিতে সার হিসেবে ব্যবহার করা হয়, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন যুক্ত যৌগ প্রোভাইড করছে সেটা, ঠিক আছে। তারপরে এটাকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়েছে, নাইট্রোজেনকে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, ঝাঁঝালো গন্ধযুক্ত, ঠিক আছে, হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। পরবর্তী, অর্থাৎ এইখানের লাস্ট বিক্রিয়ায় আসছি। প্রকৃতিতে
যে গ্যাসটা আছে নাইট্রোজেন, সেটা মাটিতে কীভাবে সংবন্ধন ঘটবে। তাহলে নাইট্রোজেনের সংবন্ধন, নাইট্রোজেনের ওই কালারটাই লিখছি, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন কয়েকটি ধাপে এই নাইট্রোজেনের প্রাকৃতিক উপায়ে যে নাইট্রোজেনের সংবন্ধন, সেটা প্রাকৃতিক উপায়ে কয়েকটি ধাপে হয়। সেই ধাপগুলি পরপর আমরা আলোচনা করব। প্রথম ধাপ কি? বায়ুমণ্ডলে কি রয়েছে? বায়ুমণ্ডলে রয়েছে 1 নম্বর ধাপ, বায়ুমণ্ডলে রয়েছে স্যার N2 আর বায়ুমণ্ডলে রয়েছে O2, দুজনে রয়েছে। যখন প্রাকৃতিকভাবে যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ অর্থাৎ বজ্রপাত যখন হলো, অর্থাৎ তখন 3 থেকে 4000 ডিগ্রি সি উষ্ণতা পাওয়া যাচ্ছে। কীভাবে? বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে, বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা তড়িৎ স্ফুলিঙ্গ বলতে পারি, বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে আমি এটা পাচ্ছি। তাহলে যুক্ত হয়ে কী উৎপন্ন হবে? 2NO, ঠিক আছে, 2NO লিখছি। তাহলে 2NO উৎপন্ন হচ্ছে। পরবর্তী ধাপে 2 নম্বর, এই উৎপন্ন NO, বায়ুতে এখনও কী আছে? অক্সিজেন আছে। এটাকে যদি একটু বায়ুর সাধারণ উষ্ণতা অর্থাৎ 2NO, অক্সিজেন, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের NO2 গ্যাস উৎপন্ন করছে, 2NO2 গ্যাস উৎপন্ন করছে। 2NO প্লাস O2 থেকে 2NO2, 2 নম্বর স্টেপ। 3 নম্বর, দেখো এখনও বায়ুতে আছে, মানে প্রথমে বলছি গ্যাস ছিল, গ্যাস O2-র সঙ্গে বিক্রিয়া করে NO উৎপন্ন করলো, প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপ, NOটা এখন অক্সিজেন আছে ওখানে, তাহলে অক্সিজেন দ্বারা জারিত হয়ে NO2 উৎপন্ন করলো, 2 নম্বর স্টেপ কমপ্লিট। 3 নম্বর স্টেপটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উৎপন্ন NO2 জলের সঙ্গে যুক্ত হয়ে, H2 এর সঙ্গে যুক্ত হয়ে, ঠিক আছে, এটা 2টা পরে দিচ্ছি। এখানে উৎপন্ন হবে নাইট্রাস অ্যাসিড, মানে HNO2 এবং নাইট্রিক অ্যাসিড HNO3। বিক্রিয়ার সমতা বিধান করবো স্যার। যদি সমতা বিধান করতে হয় তাহলে N দুটো লেগেছে, আচ্ছা, তাহলে এটা যদি 3 দিই, ঠিক আছে, এটা যদি 3 দিই তাহলে 3NO2, 3N, ঠিক আছে। বা এটা 2 দিলেই মিলে যাচ্ছে, তো 2 দিলে, ঠিক আছে, 2 দিলে এটা মিলে যাচ্ছে। তাহলে দেখে নাও 2NO2 প্লাস H2, দুটো N, এখানে দুটো N, ঠিক আছে, আর এখানে 2 2 4 5টা, ঠিক আছে। তাহলে দেখো 2NO2 মানে মেন জিনিসটা হচ্ছে কি? নাইট্রাস অ্যাসিড, আর এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড। 3টা স্টেপ আবার বলবো। N2 আর O2 বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা তড়িৎ স্ফুলিঙ্গের দ্বারা NOতে পরিণত হলো, NO বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে NO2 উৎপন্ন করলো, বাদামি বর্ণের বলতে পারো। তারপরে NO2 জল দ্বারা, বৃষ্টির জল হচ্ছে, তাহলে এবারে NO2 ওখানে উপস্থিত হয়ে রয়েছে। এবারে NO2টা দেখো নিচে কীভাবে আসতে পারছেন? বায়ু সামান্য হালকা বলেছিলাম, তাহলে আসতে পারছেন। তাহলে NO2 জলের সঙ্গে যুক্ত হয়ে, সামান্য ভারী বলেছিলাম, তাহলে NO2 জলের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। এবার উৎপন্ন নাইট্রিক অ্যাসিড হয়েছে, তাহলে মাটিতে উপস্থিত ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট বা নাইট্রাইট লবণ উৎপন্ন করছে। 4 নম্বর স্টেপ, অ্যাসিড প্লাস ক্ষার বা ক্ষারক সমান কী হবে? লবণ, মানে নাইট্রেট লবণ বা নাইট্রাইট লবণ প্লাস জল। আর যদি এটা অ্যাসিড প্লাস মাটিতে উপস্থিত বিভিন্ন লবণগুলোর সঙ্গে যদি বিক্রিয়া করে, লবণ তাদের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? এখানে লবণই উৎপন্ন হবে, প্লাস CO2 প্লাস জল হবে, একটা বিক্রিয়া যেমন দেখাচ্ছি যে CaCO3 সঙ্গে বিক্রিয়াটা ধরো বললাম যে 4 নম্বর স্টেপটা আমি এখানে করছি। ধরো 4 নম্বর স্টেপটা এখানে করছি যে CaCO3 প্লাস 2HNO3 কি উৎপন্ন হবে? দুটো জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে CO2 আর জল H2, এই দুটো জিনিস হয়ে গেছে কমন। তাহলে কি পড়ে থাকছে দেখো, Ca
NO টু তার হোল 3 CA NO3 তার হোল 2, ঠিক আছে, এটা একটু ঠিক করে নাও, NO3 তার হোল 2 CA NO3 তার হোল 2। ক্যালসিয়াম নাইট্রেট, নাইট্রেট আবার বলছি নাইট্রেট, নাইট্রেট এবং নাইট্রাইট লবণ, কি বললাম, নাইট্রেট এবং নাইট্রাইট লবণ উৎপন্ন করছে। CaCO3 প্লাস 2HNO3 থেকে CaNO3 তার হোল 2 প্লাস CO2 প্লাস H2, ঠিক আছে। তাহলে বিক্রিয়াটা দেখে নিতে পারো, বাট এই বিক্রিয়াটা দরকার নেই। 4 নম্বরের বিক্রিয়াটা শুধু অ্যাসিড প্লাস ক্ষার বা ক্ষারক সমান লবণ প্লাস জল বলে দিতে পারো। তাহলে এখানে যে লবণটা উৎপন্ন হচ্ছে সেটা নাইট্রেট বা নাইট্রাইট লবণ, বাস। এই নাইট্রেট বা নাইট্রেট লবণটা উদ্ভিদের প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে, ঠিক আছে, হয়ে গেল 4টা স্টেপ। N2O2 বিদ্যুৎ স্ফুলিঙ্গ দ্বারা যুক্ত হয়ে NO উৎপন্ন করছে, NO অক্সিজেন দ্বারা জারিত হয়ে NO2 উৎপন্ন হলো, NO2 জল দ্বারা যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হলো। অ্যাসিড ক্ষার মাটিতে উপস্থিত ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণ বা নাইট্রাইট লবণ উৎপন্ন করলো, যেগুলো উদ্ভিদের খাদ্য সংশ্লেষ বা প্রোটিন সংশ্লেষে কাজে লাগছে, ঠিক আছে, হয়ে গেল। নাইট্রোজেনের সংবন্ধনকরণ, কোনো অসুবিধা থাকলে বলবে। পরবর্তী লাস্ট যেটা হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেনের ব্যবহার কী হতে পারে? নাইট্রোজেনের ব্যবহার, নাইট্রোজেনের ব্যবহার তোমরা অলরেডি পড়ে নিয়েছো যে জৈব সার হিসেবে ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহার করা হচ্ছে, জৈব সার হিসেবে অর্থাৎ ইউরিয়া প্রস্তুতিতে ব্যবহার করছিল। এবং অজৈব সার কী কী ছিল? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট এবং এখানে নতুন একটা পড়লে সেটা হচ্ছে নাইট্রোলিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর বলছি যে নাইট্রোজেন আছে মানে হিমায় গ্রুপে ব্যবহার করতে পারবো নাইট্রোজেনকে, ঠিক আছে। তারপরে 2 নম্বর হলো। 3 নম্বর বলছি যে রক্তের সংরক্ষণ অর্থাৎ রক্ত সংরক্ষণ বা ক্রায়ো সংরক্ষণে কিন্তু বা চক্ষু কর্নিয়া বিভিন্ন যে সমস্ত অর্গানগুলো আছে সেগুলোকে যদি আমি সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু নাইট্রোজেন ব্যবহার করা হয়। আরও একটা আছে যে থার্মোমিটার, গ্যাসীয় থার্মোমিটারে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আবার বাল্ব যেগুলো আছে সেটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আর কি রয়েছে? আর একটা মেন মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমার যে শিল্পোৎপাদন, নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন বা অ্যামোনিয়া শিল্পোৎপাদন পদ্ধতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এটা এখানে স্কিপ করা আছে যে হেবার পদ্ধতিটা, সেটা তোমরা অ্যামোনিয়ার ভিডিওতে অবশ্যই দেখবে, ওখানে মোস্ট ইম্পর্ট্যান্ট নাইট্রোজেনের ব্যবহার। তাহলে 2বার রিপিট হলো, আর একবার রিপিট হবে। ওই বিক্রিয়াটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক করলে ওটা তোমরা করে আনবে। তাহলে নাইট্রোজেনের ব্যবহার সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো। এবার তোমাদের কাজ কি হবে? এই 3টা চ্যাপ্টার পড়ানো হয়ে গেল। দেখো যে আমি কি বললাম, পার্ট 1-এ কি বলেছিলাম? অ্যামোনিয়া, পার্ট 2-তে হাইড্রোজেন সালফাইড, পার্ট 3-তে কিন্তু নাইট্রোজেন হয়ে গেল। পার্ট 4 যেটা আসবে সেটা হচ্ছে শিল্প উৎপাদন পদ্ধতি এবং যেগুলো 1টা-2টা শর্ট কোশ্চেন থাকবে সেগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। বাকি স্মুথলি যাচ্ছে। এর পরবর্তী কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো সেই টপিকটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই টপিকটা সেলের পর শুরু করুন। আর তোমাদের জন্য আরও একটা খুশির খবর যে এই চ্যানেলে কিন্তু এবার ম্যাথের 1 শর্ট ভিডিও, অর্থাৎ প্রথমে কিন্তু শুরু করবো ত্রিকোণমিতি দিয়ে শুরু হবে। ত্রিকোণমিতির প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক টু অ্যাডভান্সড, একদম বেসিক টু অ্যাডভান্সে যাবো, ঠিক আছে। তাহলে ম্যাথামেটিক্সের শুরু হবে এরপরে, ঠিক আছে। তার আগে এটা কমপ্লিট হবে, তারপরে কিন্তু ওটা আসবে, ঠিক আছে। সো যদি ভালো লাগছে ভিডিওগুলো তাহলে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি এবং নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।